ডিয়ার ভিউয়ার, গতদিন আমরা দেখে নিয়েছি ডিএলএড পার্ট 2 এর EDS 4 বা ডেভেলপমেন্ট অফ সেলফ সেই নোটটা, এবং সেক্ষেত্রে আমরা শুধু দেখে নিয়েছিলাম 1 মার্কসের কোয়েশ্চেন এবং তার আনসার 2018 থেকে 2022 সাল পর্যন্ত। তো আজকের ক্লাসে আমরা দেখে নেব সেম ডেভেলপমেন্ট অফ সেলফ EDS 4 2018 থেকে 2022 প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের সলিউশন। আজকে আমরা দেখব বিশেষ করে মার্ক 2 এর কোয়েশ্চেন এবং তার আনসারগুলো, এবং পরপর একইভাবে ডিএলএড পার্ট 2 এর সমস্ত সাবজেক্টের নোটসগুলো আমরা দেখে নেব, এবং ডিএলএড পার্ট 1 এর সমস্ত সাবজেক্টের নোটস আমরা পরপর দেখে নেব। তো সেগুলো কন্টিনিউয়াসলি সিরিজ চলবে, সেগুলো দেখার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, সম্পূর্ণ নোটস আপনি পেয়ে যাবেন। তাছাড়া আমাদের ভিডিও ডিসক্রিপশনে কিন্তু সমস্ত ধরনের লিঙ্ক প্রোভাইড করা হয়, সেখান থেকেও আপনি ইমিডিয়েটলি যদি কিছু প্রয়োজন হয় সেখান থেকেও আপনি কালেক্ট করে নিতে পারবেন। চলুন আজকের আলোচনা শুরু করা যাক। EDS 4 বা ডেভেলপমেন্ট অফ সেলফ, আজকে আমরা দেখে নিচ্ছি 2 মার্কের প্রশ্ন এবং তার উত্তরগুলি। তো প্রথম প্রশ্ন হচ্ছে চিন্তন দক্ষতাগুলি কি কি? তো বিভিন্ন প্রকারের চিন্তন দক্ষতা রয়েছে, তার মধ্যে এখানে যেমন 7টা লেখা রয়েছে: প্রচলিত চিন্তন বা চিন্তাধারা, বিশুদ্ধ চিন্তাধারা, বাস্তব চিন্তাধারা, বিতর্কিত চিন্তাধারা, প্রস্তাবনামূলক চিন্তাধারা, অবরোহী চিন্তাধারা, যৌক্তিক চিন্তাধারা। সঙ্গে আরও আপনি এড করতে পারেন গাণিতিক চিন্তন বা গাণিতিক চিন্তাধারা। তারপর হচ্ছে এখানে অবরোহী দেওয়া রয়েছে, আরোহীটাও দিতে পারেন। তারপরে বিজ্ঞানসম্মত চিন্তাধারা, এমন অনেক কিছু লেখা যায়। তো 2 মার্কের জন্য খুব বেশি লিখতে হবে না, এখানে 5-6টা দিয়ে দিলে হবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে আত্মধারণার প্রভাব বিস্তারকারী 2টি উপাদানের নাম লিখো। তো আত্মধারণার প্রভাব বিস্তারকারী উপাদান 3টা রয়েছে, তার মধ্যে 2টো লিখতে হবে, যেমন প্রত্যক্ষমূলক উপাদান, ধারণামূলক উপাদান, আর একটা রয়েছে ভাবমূলক উপাদান, যে কোনো 2টো লিখে নিলে হয়ে যাবে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে পেঁয়াজের তত্ত্ব অনুযায়ী জ্ঞানমূলক বিকাশের স্তরগুলি কি কি? তো জ্ঞানমূলক বিকাশের 4টি স্তর রয়েছে, এটা বেসিক পেডাগোগি সবাই জানেন সেটা। এক হচ্ছে সংবেদন সঞ্চালন স্তর বা সেন্সরি মোটর স্টেজ, সেটা হচ্ছে 0 থেকে 2 বছর পর্যন্ত। তারপর হচ্ছে প্রাক সক্রিয়তা স্তর 2 থেকে 7 বছর। তারপর মূর্ত সক্রিয়তা স্তর 7 থেকে 11 বছর, এবং যৌক্তিক সক্রিয়তা স্তর 11 থেকে 18 বছর। 4 নম্বর হচ্ছে প্রতিফলনমূলক চিন্তন বলতে কি বুঝো? তো প্রতিফলনমূলক চিন্তন উন্নত মানের চিন্তন প্রক্রিয়ার মধ্যে পড়ে। জটিল সমস্যা সমাধানের ক্ষেত্রে এই ধরনের চিন্তন দেখা যায়। অন্তর্দর্শনগত বৌদ্ধিক ধারায় এটি সংগঠিত হয়, কখনই যান্ত্রিক চেষ্টা ও ভুলের মাধ্যমে নয়। এটি গাণিতিক জটিল সমস্যা সমাধানের সময় মনে মনে সমাধানের পথটি যখন চিন্তা করে, সেটিকে এই প্রকারের চিন্তন বলা হয়। 5 নম্বর উচ্চ আত্মযথার্থতা বুধসম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় এমন সাধারণ আচরণগুলি কি কি? তো উচ্চ আত্মযথার্থতা বুধসম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে যে সাধারণ আচরণগুলি দেখা যায় সেটা হচ্ছে কি আত্মবিশ্বাস, আত্মবিশ্লেষণ, ঝুঁকি নেওয়ার ইচ্ছা, কোনো কাজ সুসম্পন্নভাবে করা ইত্যাদি। 6 নম্বর ইংরেজি কথা বলার দক্ষতা বিকাশের 2টি পদক্ষেপ আলোচনা করো। তো ইংরেজি কথা বলার দক্ষতা বিকাশের পদক্ষেপগুলি হতে পারে ইংরেজি বই পড়লে কিন্তু ইংরেজি বলার দক্ষতা বাড়ে। তারপর ম্যাগাজিন, ইংরেজি মুভি, বিভিন্ন ইংরেজি সংবাদপত্র পড়া ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে শিক্ষার্থীদের উৎসাহিত করতে হবে। তারপর হচ্ছে ইংরেজি ভাষাভাষী বক্তৃতায় অংশীদারের জন্য তাদেরকে বলতে হবে। শিক্ষার্থীদের ছোট ছোট বাক্য ইংরেজিতে অনুবাদ করতে বাড়িতে কাজ দিতে হবে। ইত্যাদি করলেই কিন্তু ইংরেজিতে কথা বলার দক্ষতা বিকাশ হবে শিক্ষার্থীদের। 7 নম্বর প্রশ্ন চিন্তনের উপকরণগুলি কি কি? তো চিন্তনের বিভিন্ন উপকরণগুলি হচ্ছে যেমন ছবি, ধারণা, ভাষা, প্রতীক, ব্রেন, এইগুলো। 8 নম্বর লাইব্রেরি পরিদর্শনের 2টি সুফল আলোচনা করো। তো অতি সহজ, লাইব্রেরি পরিদর্শনের 2টি সুফল হলো লাইব্রেরিতে বিরল মুদ্রণের বাইরের উপাদান খুঁজে পাওয়া যায় যা অন্য কোথাও নেই। আমাদের সকলেরই কিছুটা ব্যক্তিগত স্থান প্রয়োজন, এবং লাইব্রেরিতে প্রয়োজনীয় শান্তি পাওয়া যায় বা পুনরুদ্ধার প্রদান করতে পারে লাইব্রেরিটা। 9 নম্বর প্রশ্ন হচ্ছে আত্মনিয়ন্ত্রণ প্রক্রিয়া কি? সমাজের সঙ্গে সুষ্ঠু অভিযোজনে বাহ্যিক চাহিদা এবং দায়িত্বগত ইচ্ছার আবেগ এবং আচরণ নিয়ন্ত্রণ করার ক্ষমতাকে সেলফ কন্ট্রোল বা আত্মনিয়ন্ত্রণ বলা হয়। মনস্তত্ত্বে একে সেলফ রেগুলেশন বলে। 10 নম্বর
ব্লুম ট্যাক্সোনমির মত অনুসারে চিন্তন দক্ষতার 2টি উদাহরণ লিখো। তো ব্লুম ট্যাক্সোনমির মত অনুসারে বিভিন্ন প্রকার চিন্তন দক্ষতাগুলি হচ্ছে যেমন বিশ্লেষণাত্মক চিন্তন, বিভ্রান্তিকর চিন্তন, জটিল চিন্তন, সৃজনশীল চিন্তন ইত্যাদি। 11 আত্মনিয়ন্ত্রণ শিখন বলতে কি বুঝো? উত্তর হচ্ছে যে শিখন পদ্ধতিতে ব্যক্তি বা শিশু নিজের নিয়ন্ত্রণের মাধ্যমে শিখন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে আত্মনিয়ন্ত্রণ শিখন বলা হয়। এই প্রক্রিয়ায় ব্যক্তির শিখন নিজের নিয়ন্ত্রণে থাকে। 12 ব্রেইন স্টর্মিং বলতে কি বুঝো? সৃজনশীল শিক্ষার্থীদের বহির্মুখী বা অপসারী চিন্তন ক্ষমতাকে উৎসাহিত করার একটি পদ্ধতি হলো ব্রেইন স্টর্মিং। এই প্রক্রিয়ার সাহায্যে সৃজনধর্মী শিক্ষার্থীদের নতুন ধারণা বা বিষয় উদ্ভাবনের সম্ভাবনা বৃদ্ধি করা যেতে পারে। ব্রেইনস্টর্মিং প্রক্রিয়ায় শিক্ষার্থীকে কোনো দলের মধ্যে অন্তর্ভুক্ত করে কিছু প্রশ্ন বা সমস্যার ভিত্তিতে নতুন ধারণা বা আইডিয়া উদ্ভাবনে উৎসাহিত করা হয়। 13 নম্বর প্রশ্ন, তোমার শিক্ষার্থীদের ইংরেজি ব্যাকরণ উন্নয়নের জন্য 2টি প্রয়োগের উদাহরণ দাও। অর্থাৎ শিক্ষার্থীদের ইংরেজি ব্যাকরণে উন্নয়ন করার জন্য তুমি কি স্টেপ নেবে সেটা বলতে হবে। তো 1 নম্বর হচ্ছে সঙ্গীত এবং সিনেমার মধ্য দিয়ে ইংরেজি ভাষার অনুশীলন। 2 নম্বর ইংরেজি কথা শোনা এবং বলা। 3 নম্বর ইংরেজি ভাষাভাষী বক্তৃতায় অংশীদারী হওয়া। 4 নম্বর ইংরেজি গ্রামারের বিভিন্ন বিষয়গুলি ভালোভাবে আয়ত্ত করতে সাহায্য করে ইত্যাদি। 14 মানসিক বিকার সামাজিক তত্ত্ব। অর্থাৎ মানসিক বিকার সামাজিক তত্ত্বের প্রবক্তার নাম কি? সেটা হচ্ছে এরিক এরিকসন। 15 তোমার শিক্ষার্থীদের মজবুত লেখক করে তুলতে কীভাবে সাহায্য করবে? তো সেটা হচ্ছে হাতের লেখার মাধ্যমে শিশুর ভাষা জ্ঞানের বিকাশে বিশেষভাবে সাহায্য করতে হবে। লেখা শিশুর মনের গবেষণাকে সুসংহত করে এবং এর ফলে শিক্ষার্থীর ভাষার কাঠামোর বিন্যাসের প্রতি সচেতন করে তুলতে হবে। লেখার সময় বানানে যাতে বিশুদ্ধতা বজায় থাকে সেদিকে শিক্ষককে লক্ষ্য রাখতে হবে ইত্যাদি করতে হবে। 16 সৃজনশীল লেখা এত গুরুত্বপূর্ণ কেন? সৃজনশীল লেখা এত গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে সৃজনশীল লেখাতে শিক্ষার্থী বা কোনো ব্যক্তি শুধু ঘটনা উপস্থাপন করার পরিবর্তে তাদের নিজেদের অনুভূতি এবং আবেগ প্রকাশ করতে পারে। সৃজনশীল লেখাতে শিক্ষার্থী এবং কোনো ব্যক্তি তাদের নিজেদের প্রচেষ্টায় গল্প, কবিতা, বিভিন্ন আকর্ষণীয় ঘটনা পড়ে সহজ ভাষায় লিখতে পারে। বাস এইগুলি। তারপর হচ্ছে ইতিবাচক মৌখিক পুনঃবলযোজন বলতে কি বোঝায় বা পজিটিভ রিইনফোর্সমেন্ট বলতে কি বোঝায়? তো পজিটিভ রিইনফোর্সমেন্ট বলতে বোঝায় কোনো উদ্দীপক যা প্রাণীকে কাজ করতে উদ্বুদ্ধ করে, যেমন ক্ষুধার্তের সামনে খাদ্য, সেটা ইতিবাচক রিইনফোর্সমেন্ট। মানে খাদ্য দিলে তার মুভমেন্ট লক্ষ্য করা যাবে, সে মুভ হবে খাদ্য খাওয়ার জন্য, তো সেটা হচ্ছে পজিটিভ রিইনফোর্সমেন্ট। 19 চিন্তন দক্ষতা বলতে কি বুঝো? চিন্তন হলো শিশুর গুরুত্বপূর্ণ মানসিক প্রক্রিয়া। বিকাশের স্তরে চিন্তন শিশুর মধ্যে বিভিন্নভাবে দেখা যায়। চিন্তন শুধুমাত্র শিশুর শিখন প্রক্রিয়ায় সাহায্য করে না, শিক্ষণীয় বিষয়সমূহের যথাযথ মানসিক গঠনে সহায়তা করে। সাধারণ কোনো জ্ঞানদায়ক অবগতির বহিঃপ্রকাশ চিন্তন হিসেবে বিবেচিত হয়। 20 নাম্বার প্রশ্ন হচ্ছে 8 নাম্বার প্রশ্নে সেম ছিল, তো সেটা লেখা আছে অলরেডি, তো আর এখানে দেয়া হলো না। 21 আত্মনিয়ন্ত্রণ শিখনের 2টি উদ্দেশ্য লিখো। সেটা বলছি, তার আগে বলছি ডিএলএড এর সমস্ত নোটস আমরা দেখিয়ে দিচ্ছি। তারপর ডিএলএড এর সিরিজ শেষ হলে আমরা টেট সিরিজ শুরু করব। যারা টেট পরীক্ষার্থী রয়েছেন তারা আমাদেরকে ফলো করতে পারেন, অবশ্যই আপনাদের উপকারে আসবে সেগুলো। এবং টেটের স্টাডি মেটেরিয়াল যদি প্রয়োজন পড়ে আমাদের কাছে স্টাডি মেটেরিয়ালও রয়েছে, আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারেন। তো আত্মনিয়ন্ত্রণ শিখনের 2টি উদ্দেশ্য কি? একজন শিক্ষার্থীর নিজস্ব গুণাবলী বোঝা, শিক্ষার্থীদের নিজেদের মধ্যে আত্মবিকাশ গড়ে তোলা, শিক্ষার্থীদের স্বাধীনভাবে চলার সুযোগ করে দেওয়া এবং শিক্ষার্থীদের মধ্যে মনোযোগ বৃদ্ধি করা ইত্যাদি হচ্ছে আত্মনিয়ন্ত্রণ শিখনের উদ্দেশ্য। 22 সামাজিক বিকাশ বলতে কি বুঝো? সামাজিক পরিবেশে শিশু অন্যান্যদের কাছ থেকে সামাজিক আচার আচরণ, রীতিনীতি ইত্যাদিতে অভ্যস্ত হওয়ার মাধ্যমে সমাজের সাথে অভিযোজন করে চলে এবং এর ফলে শিশুর সামাজিক বিকাশ ঘটে। 23
প্রতিবিম্বিত চিন্তন বা রিফ্লেকটিভ থিঙ্কিং এর দুটি সুবিধা উল্লেখ করো। তো প্রতিবিম্বিত চিন্তন বা রিফ্লেকটিভ থিঙ্কিং এর দুটি সুবিধা হচ্ছে, প্রতিবিম্বিত চিন্তন উন্নত মানের চিন্তন প্রক্রিয়ার মধ্যে পড়ে। এটা জটিল সমস্যা সমাধানের ক্ষেত্রে এই প্রকার চিন্তন লক্ষ্য করে যায় বা দেখা যায়। 24 চিন্তনের বিভিন্ন কৌশলগুলি কী কী? তো চিন্তনের বিভিন্ন কৌশলগুলি হলো তাদের পঠন বুঝার ক্ষমতা বোঝাতে হবে, সংক্ষিপ্তকরণ, তারপর হচ্ছে সমস্যা সমাধানের সম্মুখীন করাতে হবে, তারপর হচ্ছে তাদের প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে। এই 4টি কৌশল সেখানে দেওয়া হয়েছে। 25-26 নম্বর প্রশ্ন রিপিটেড ছিল। 27 নম্বর প্রশ্ন, ব্যক্তি বিকাশের উন্নয়ন বা ইন্টারনালাইজেশন বলতে কী বুঝো? তো স্বকীয় বিকাশ বা ব্যক্তি বিকাশ এবং অন্যান্যদের উন্নয়ন ছাড়াইয়া ব্যক্তিগত উন্নয়ন হচ্ছে অনুশীলন এবং গবেষণার একটি ক্ষেত্র। একটি অনুশীলন ক্ষেত্ররূপে ইহাতে অন্তর্ভুক্ত ব্যক্তিগত উন্নয়ন পদ্ধতিগুলি, শিক্ষণীয় পদ্ধতিগুলি, নির্ধারণ ব্যবস্থাগুলি, যন্ত্রগুলি এবং কৌশলগুলি একেই বলা হয় ব্যক্তি বিকাশের উন্নয়ন। একটু টাফ হয়ে গেছে না? ছেড়ে দেবেন যদি টাফ মনে হয়, কারণ সবগুলো পড়তে হবে না, কারণ আপনাকে আনসার করতে হবে 5টা প্রশ্নের, সেজন্য আপনাকে 7 থেকে 8টা প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে যে কোনো 5টা আনসার করলেই হবে। 28, 29, 30, 31 যেগুলো ছিল সেটা রিপিটেড কোয়েশ্চেন ছিল। 32 মেটাকগনিশন বলতে কী বুঝো? কগনিশন মানে হচ্ছে প্রজ্ঞা। কগনিশন বা প্রজ্ঞা বলতে বোঝায় কোনো বিষয় সম্পর্কে জানা এবং জ্ঞান লাভ করা এবং এর বৈশিষ্ট্যের বিভিন্ন দিকগুলি নির্ণয় করতে পারা। এই কগনিশন বা প্রজ্ঞা যখন অনেক ব্যাপ্ত অর্থে ব্যবহৃত হয়, অনেক বড় বা অনেক বৃহৎ ক্ষেত্রে ব্যবহৃত হয়, তখন তাকে মেটাকগনিশন বলা হয়। 33 আত্মধারণা বা সেলফ কনসেপ্ট এবং আত্মমর্যাদা বা সেলফ এস্টিম এর মধ্যে পার্থক্য কী? তো আত্মধারণা বা স্বধারণা বলতে বোঝায় ব্যক্তি নিজের সম্পর্কে ধারণা লাভ। অন্যদিকে আত্মমর্যাদা বা সেলফ এস্টিম বলতে বোঝায় ব্যক্তি নিজ মর্যাদা বা স্বমর্যাদা লাভ। একেবারে ছোটোখাটো হয়ে গেছে, আপনি সার্চ করলে বেটার আনসারও পেয়ে যেতে পারেন, দেখে নেবেন। 34 দ্বিভাষিক ব্যবস্থাপনার সুবিধাগুলি কী কী? দ্বিভাষিক ব্যবস্থাপনার সুবিধাগুলি হলো, এই পদ্ধতিতে শিশু 2টি ভাষা আয়ত্ত করতে পারে। 2 এই পদ্ধতিতে শিশু মাতৃভাষা ছাড়া অন্য একটি ভাষায় কথা বলতে, লিখতে, বুঝতে এবং প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারে। বাস এই ছিল আমাদের 1 and 2 মার্কসের আনসারগুলো। বাকি রইল 52 পেজ রয়েছে, 13 পেজ পর্যন্ত কমপ্লিট হয়েছে। বাকি রইল 5 এবং 10 মার্কের উত্তরগুলো। সেগুলো ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন না, সেগুলো যদি ফুল নোটস আপনাদের প্রয়োজন পড়ে তাহলে সেটা কালেক্ট করে নিতে হবে। আমাদের অনলাইন স্টোর রয়েছে, সেখান থেকেও আপনি সেগুলো কালেক্ট করতে পারেন। প্রিমিয়াম কন্টেন্ট রয়েছে, সেখান থেকেও কালেক্ট করতে পারেন। সর্বোপরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ, হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়া রয়েছে ভিডিও ডিসক্রিপশনে, সেখানে যোগাযোগ করেও চাইলে সেই নোটসগুলো কালেক্ট করতে পারেন। PDF ভার্সন বা প্রিন্ট আউট ভার্সন উভয় ভার্সনেই রয়েছে, সেটা চাইলে আপনি কালেক্ট করতে পারেন। তো আজ এখানে রাখছি, পরবর্তীতে অন্য টপিক নিয়ে অর্থাৎ নেক্সট অন্য সাবজেক্ট নিয়ে আমরা আবারও আলোচনা করব। তো সাবজেক্ট নিয়ে ক্লাসগুলো পাবেন সকাল দিকে এবং বিকাল দিকে একটা ক্লাস পাবেন, সেটা হচ্ছে এডুকেশনাল আপডেটেড নিউজ। খুব সম্ভবত সেটা আমরা লাইভ করব প্রতিদিন সন্ধ্যার পর। তো SMT টিউটোরিয়ালের সঙ্গে জুড়ে থাকুন, আপডেটেড থাকুন। ধন্যবাদ সবাইকে।